কাতলা হবে, ইলিশ হবে টাটকা। দাদা ভালো মাছ আছে দাদা। বলটা দে, আরে বলটা দে, আরে তাড়াতাড়ি দে, আরে স্লো মোশনে দৌড়াচ্ছিস কেন, তাড়াতাড়ি দে। এই অজয় আর নবীন পুরো 15 ওভারটা ওরা দুজনেই খেলে যাবে। আমরা আর আজকে ব্যাট পাচ্ছি না। আর যখন আমি বলেছিলাম দুটো করে বল খেলি, তখন তো তুই আমার উপর রেগে গেছিলি। হ্যাঁ হ্যাঁ, এখন আর মাথা খারাপ করিস না। সোয়েব বলটা দে, বলটা দে, বলটা দে, আরে বলটা দে না রে। আরে বল দে এদিকে বল দে, ছোড় এদিকে ছোড়। আরে দে না রে বলটা। আরে রাজু দৌড়া, আরে বলটা ধর তাড়াতাড়ি, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। রাজু দৌড়া, রাজু দৌড়া। আরে বলটা তো দে, আরে বুদ্ধু বলটা তো দে আগে। আরে ওখানে কি দেখছিস, আরে বলটা তো ধর। ভূষণবাড়ি ময়দানে লাশের টুকরো পাওয়া গেছে। লোকাল পুলিশ স্টেশনে এই অনুরোধ করা হচ্ছে, ওখানে গিয়ে অনুসন্ধান করুন। ওভার। স্থানীয় পুলিশ স্টেশনের পিআই রিপোর্টিং। আমি মুকেশ যোশী বলছি, ভূষণবাড়ি থেকে। স্যার, মহিলার বডি, একটা দেহাংশ, আর স্যার শরীরে কোনো কাপড়ও নেই। স্যার আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম নিজের বাইকে করে, তখনই এই বাচ্চাগুলো আমাকে বলল। আমি যেই দেখলাম আপনাদের ফোন করলাম। সবার আগে কে দেখেছিল? বাবা কি নাম তোমার? রাজু। আমি ওখানে বল আনতে গেছিলাম, আর ওখানে রক্ত মাখা একটা প্লাস্টিক দেখি। তুমি বা তোমাদের মধ্যে কেউ কাউকে আসতে যেতে দেখেছো বা প্লাস্টিকের প্যাকেটটা ফেলতে দেখেছো? অটো রিক্সা। অটো থেকে কেউ নেমেছিল? হ্যাঁ, একজন লোক ছিল। উনি অটো থেকে নেমে প্লাস্টিকটা ওখানে ফেলে তারপর অটো করে চলে গেলেন। আমার নজর তো বলের উপর ছিল, আর ওই জন্য লোকটাকে আমি ঠিক করে দেখতে পাইনি। বাবা কিছু তো মনে আছে? হাইট বা বয়স বা কি পড়েছিল সে? না স্যার, কিছু লক্ষ্য করিনি। হ্যাঁ, কিন্তু অটোর নাম্বারটা মনে আছে। ভেরি গুড। কি নাম্বার ছিল অটোটার? MH48AX40R1। ভেরি গুড রাজু।
অটোর নাম্বারটা মনে রেখে তুমি খুব ভালো কাজ করেছো। এবার স্যার আমি যাব? যাও, কিন্তু আবার তোমার সঙ্গে কথা বলতে হবে। কোথায় থাকো অ্যাড্রেসটা দিয়ে যাও। একজন মহিলার মুন্ডহীন লাশ পাওয়া গেল, যার 2 হাত এবং পাও আলাদা করে দেওয়া হয়েছিল। হত্যাকারীর একটা খুব বড় আর সাধারণ ভুল ধারণা ছিল যে সে এইভাবে আইনের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হতে পারবে। হত্যাকারীর অমানবিকতা ইঙ্গিত করছিল তার মানসিক ভারসাম্যহীনতার দিকে। আর এবার একটা সুষ্ঠু যথাযথ তদন্তই এই ব্লাইন্ড কেসে আলোকপাত করতে পারত। এই অপরাধের সূত্রগুলো জুড়ে এই অপরাধ কেন, কি আর কিভাবে ঘটেছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার ছিল। MH42X এই নাম্বারের রেজিস্ট্রেশন। আরটিও কে জানিয়ে দিয়েছি, গাড়িটার ডিটেলস তাড়াতাড়ি পেয়ে যাব। এই যে বাচ্চাটা না, রাজু, খুব সাহসী ছেলে। আশা করছি যে অটোর নাম্বারটাও ভুল দেখেনি। স্যার, ভূষণবাড়ির ডাস্টবিন যেখান থেকে দেহাংশ মেলে, আমাদের টিম পুরো জায়গাটা খুঁজেছে কিন্তু কিছু পায়নি। এলাকার বাকি পুলিশ টিম বাকি বডি পার্টস খুঁজছে। আমাদের এলাকায় যতগুলো মহিলার মিসিং কমপ্লেন রয়েছে সব ফাইল চেক করো। স্যার, মৃত্যু কখন হয়েছে? বডি পাওয়ার 3-4 ঘন্টা আগে, দুপুরে 1:30 থেকে 2:30-এর মধ্যে। ভিকটিমের এজ কত? বয়স প্রায় 30 থেকে 35-এর মধ্যে। আর মারা যাওয়ার আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছিল। রেপ? নো, ফোর্স সেক্সের ফিজিক্যাল চিহ্ন নেই, না আছে প্রাইভেট পার্টসে, না অন্য কোথাও। আর কিছু? হ্যাঁ, ভিকটিমের পেটে তিল আছে। এটাকে বার্থমার্ক মনে হচ্ছে, আইডেন্টিফাই করতে সুবিধে হবে। আর হ্যাঁ, ব্লাড গ্রুপ। ভিকটিমের ব্লাড গ্রুপ A পজিটিভ। বিবেক, রাজেশ খিচুড়ি বানিয়েছে, একটু খেয়ে নে, ভালো লাগবে। না ভাই, তুই খেয়ে নে। ক্লিনিক থেকে ফেরার সময় আমি রাস্তায় স্যুপ খেয়েছিলাম, এখন তো ওষুধও খেয়ে নিয়েছে, ঘুম পাচ্ছে। ঠিক আছে। আরে দেখো তো কার ফোন এসেছে। হ্যালো, পুলিশ। পুলিশ? মহিলাটি কে ছিল সেলিম? মহিলা? কোন মহিলা স্যার? যাকে তুই মার্ডার করেছিস সেই মহিলা। মার্ডার? কি বলছেন স্যার? আমি কাউকে মার্ডার টার্ডার করিনি স্যার। মার্ডার করেছিস সেলিম, তারপর তার মাথা, হাত আর পা কেটে আলাদা করেছিস। ওই কাটা অংশগুলো কোথায়? কি বলছেন স্যার? স্যার, আমি কিছু বুঝতে পারছি না স্যার। এটাই ছিল স্যার। ফার্স্ট গিয়ারে জিজ্ঞেস করছি, সৎভাবে বলে দে, কিন্তু যদি আমি গিয়ার চেঞ্জ করি না, তাহলে না এক্সিলেটার থামবে আর না ব্রেক লাগবে। স্যার, আমি একটা অটো ড্রাইভার, খুব কষ্ট করে রোজগার করি স্যার বাচ্চাদের জন্য। আমি এই মার্ডার ওয়ার্ডারের কথা কি করে ভাববো বলুন স্যার? কালকে বিকেল প্রায় 4:30 নাগাদ তুই আর তোর এক বন্ধু ভূষণবাড়ির মাঠে যাস, আর সেখানে তোরা একটা মহিলার লাশকে ফেলিস। এ কি বলছেন স্যার? সেই লাশটার মাথা, 2টো হাত আর 2টো পা কেটে আলাদা করে ফেলেছিস। না স্যার, না। ওই কাটা অংশগুলো কোথায় ফেলেছিস বলে ফেল। চল, তোর মিটার ডাউন হয়েছে কিন্তু। শোনো স্যার, ফরেন্সিক এক্সপার্টকে ডাকো, রক্তের নমুনা নিতে হবে। কাল সন্ধেবেলায় ভূষণ বাড়ির ভাড়া পেয়েছিলাম, আমি ওনাকে নিয়েও গেছিলাম, কিন্তু ওনাকে আমি চিনি না স্যার। স্যার, ওর অটোতে রক্তের দাগ পাওয়া গেছে, ফরেন্সিক টিম অন দ্য ওয়ে। বল সেলিম, কি করবো তোর সঙ্গে? স্টার্ট দেবো, পার্স খুলবো, না ইঞ্জিনই খুলে আলাদা করে দেবো? আমি সত্যি বলছি স্যার, ওটা রোজের মতো ভাড়া ছিল, আমি উঠিয়েছিলাম। উনি বলল ভূষণ বাড়ি অবধি নিয়ে যেতে, আমি নিয়ে গেলাম। তারপর উনি অটোর থেকে নামলেন আর আস্তে করে কিছু একটা ফেললেন, ফিরে এসে বললেন ওয়াসাই নাকাতে ছেড়ে দে। নাম কি ওর? কোথায় থাকে? ওসব জানি না স্যার, দিনে 25টা করে ভাড়া খাটি, আজ অবধি কারোর নাম জিজ্ঞাসা করিনি স্যার। সেলিম, এটা কোনো সাধারণ ভাড়া ছিল না। তোর অটোতে একটা মহিলার বডি পার্সেল হয়েছে, সেটাকে আবর্জনায় ফেলা হয়েছে। এখন তুই বল, মার্ডার কিভাবে হয়েছে আর কোথায় হয়েছে? ওই মহিলার নাম কি আর সেই লোকটার নাম কি? আমি কিচ্ছু জানি না স্যার,
ও আমার জন্য একটা শুধু ভাড়া ছিল। উনি হাত দেখালেন, আমি থামিয়ে দিলাম। তারপর ওনার সাথে আর কোনো কথা হয়নি স্যার। কোথা থেকে উঠেছিল? ওয়াসাই তালাবের পাশেই। ওই লোকটা বলল ভূষণ বাড়ি। ভূষণ বাড়ি যাবে? হ্যাঁ যাবো, বসুন। আর তারপর আমি ওনাকে ভূষণ বাড়ি অবধি নিয়ে গেলাম। তারপর বলল বাসাই নাকাতে নিয়ে চল। ওয়াসাই নাকায় ছেড়ে দাও আমায়। হ্যাঁ, আমি ওনাকে বাসাই নাকাতে ছেড়ে দিলাম। আমি একটুও জানতাম না স্যার ও কে ছিল, কোথা থেকে এসেছিল, কি ফেললো। তোর অটো এখন আমাদের কবজায় থাকবে, আর যতক্ষণ আমরা না বলবো তুই কিন্তু এলাকার বাইরে যাবি না। ঠিক আছে স্যার। আর আমাদের স্কেচ আর্টিস্টকে ওই লোকটার মুখটা ভালো করে বলবি। এটা কি করে হবে স্যার? আমি রোজ 25টা করে ভাড়া তুলি, কার কার মুখ আমি মনে রাখবো স্যার? অপরাধের পর তোর অটোটা ব্যবহার করা হয়েছে, তোর উপরেও সন্দেহ আছে যে তুই ওই লোকটার সঙ্গে যুক্ত কিনা। তাই ভালো করে মনে করার চেষ্টা কর, আর যা মনে পড়ছে তাড়াতাড়ি বলে ফেল। বেশি চালাকি দেখাস না, ঠিক আছে? স্যার, আমার মনে হয় না এটা ওই লোক যাকে আপনারা খুঁজছেন। স্যার, আমার যাদের যাদের মনে ছিল আমি বললাম স্যার, কিন্তু দিব্যি করে বলছি ওই লোকটার মুখ আমার মনেই নেই স্যার। আমাদের খোঁচরদের বলো ওয়াসাইতলা আর ওয়াসাই নাকা মিলিয়ে এই লোকটার খবরাখবর নিতে। যদিও আমার মনে হয় না এই লোকটা এই এলাকার। কেন স্যার? যোশী, যে লোকটা কোনো মহিলার মাথা কেটে ফেলতে পারে, হাত পা কেটে ফেলতে পারে, সে খুব চালাক লোক। ও পুরো প্ল্যানিং এর সঙ্গে সমস্ত প্রমাণ মেটাবার চেষ্টা করবে। আর এই লোকটা লাশকে সেই জায়গায় ফেলবে না যেখানে ও থাকে বা যেখানে ও খুন করেছে। পসিবল স্যার। স্যার, হাত পায়ের জন্য আমাদের টিম পুরো ভূষণ বাড়ি খুঁজেছে, আর আশেপাশের যত ডাস্টবিন ভালো করে স্ক্যান করেছে, কিন্তু কিছু পাওয়া যায়নি স্যার। পাবেও না, কারণ হয়তো ওখানে নেই। যদি ওখানেই ফেলার হতো তাহলে মাথা আর হাত পা কেন কেটে ফেলতো? আর আমার মনে হয় না এই স্কেচটাও আমাদের খুব বেশি সাহায্য করবে। স্যার, জোনের পুলিশ স্টেশনের যত মিসিং কমপ্লেন্ট আছে তার সাথে এই মহিলার চেহারা ম্যাচ করছে না। এ কিলার বা অপরাধী যাই হোক, ওর মনে হচ্ছে ও খুব পারফেক্ট ক্রাইম করেছে, আর ও খুব নিশ্চিন্তে নিজের কাজ করছে। এই শোনো, এই 3টে অর্ডারের ডেলিভারি আজকেই যেন হয়ে যায়, যত টাইম লাগে লাগুক। স্যার, এখন অব্দি তো ফ্যাক্টরি থেকেই মাল ডেলিভারি হয়নি, এবারে মনে হয় অনেক লেট হয়ে যাবে। হতে দাও, 2টো ডেলিভারি এখনো পেন্ডিং, আর এই সপ্তাহে কম করে 1 ডজন নতুন অর্ডার আসতে চলেছে। হ্যাঁ স্যার, জানি। স্যার, আপনি একবার ফ্যাক্টরিতে ফোন করুন না, আসলে আজকাল মালের ডেলিভারি খুব লেট হচ্ছে। করছে ফোন। যে ব্লাড স্যাম্পল আমরা অটোরিকশা থেকে কালেক্ট করেছিলাম, ওই ব্লাড গ্রুপটা দেহাংশের ব্লাড গ্রুপের সঙ্গে ম্যাচ করছে। এ পজিটিভ? আগে হ্যাঁ, এ পজিটিভ। দুদিন আগে একটা ডাম্পিং গ্রাউন্ড থেকে মুন্ডহীন, হাত পা বিহীন একটা ফিমেল বডি পাওয়া যায়। পোস্টমর্টেম থেকে জানা যায় যে মহিলার বয়স 30 বছরের আশেপাশে ছিল। খুন করার আগে সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়েছিল, আর মহিলার পেটে একটা তিলও পাওয়া যায়। কিন্তু 2 কোটিরও বেশি জনসংখ্যার এই শহরে এইটুকু তথ্যের ভিত্তিতে ভিকটিমকে কি করে শনাক্ত করা সম্ভব? যোশী, কাল একটা মিসিং কমপ্লেন হয়েছে। 32 বছরের একজন মহিলা। কবে থেকে মিসিং? 15ই অক্টোবর। 15 তারিখ আমরা এক মহিলার দেহাংশ পেয়েছি। যে মহিলা মিসিং হয়েছেন তার নাম রাধা হেগড়ে। এই পুলিশ স্টেশনে কমপ্লেন হয়েছে। আমাদের ওই মহিলার ফটো আর পরিবারের ডিটেলস তাড়াতাড়ি পাঠাও। সঞ্জীব, ওরা রাধার খোঁজ পেয়েছে? না বাবা, দিদির সম্বন্ধে তেমন কিছু তো বলেনি, শুধু বললো থানায় চলে আসুন। পূজা, মা চলে আসবে। কিন্তু দিদা, মা কোথায়? 3 দিন ধরে বাড়ি আসেনি, ফোনও করেনি। মা কখনো এরকম করে না। কোনো কাজে আটকে গেছে। মামা আর দাদু ওকে ঠিক নিয়ে আসবে। স্যার, আমার মেয়ে কোথায়? অরবিন্দবাবু, আমি এখনো শিওর নই। কিন্তু স্যার, আপনি আমাদের এখানে ডেকেছেন, আর্জেন্ট বললেন, কেন? রাধা বাড়ি থেকে বেরিয়েছিল কবে? স্যার, রাধা দিদি আমাদের সঙ্গে থাকতো না, ওর নিজস্ব ফ্ল্যাট ছিল, ওখানে ওর মেয়ে পূজার সঙ্গে থাকতো। 15 তারিখ সকালে দিদি রোজকার মতোই কাজে বেরিয়েছিল। স্যার, রোজ আমার মেয়ে রাধা আমার নাতনি পূজাকে স্কুলে ড্রপ করে তারপর কাজে যায়, আর স্কুলের পরে পূজা আমাদের বাড়িতে চলে আসে, খাওয়া দাওয়া করে হোমওয়ার্কটা করে নেয়, আর সন্ধে রাধা কাজ ফেরত ওকে নিজেদের বাড়িতে নিয়ে যায়। কিন্তু স্যার, 15 তারিখে দিদি অফিস থেকে বাড়িতে ফেরেইনি। আমরা কল করেছিলাম তো ফোন সুইচ অফ বলছিল। কোথায় সার্ভিস করেন? ইন্টেরিয়ার ডেকোরেটর আমার মেয়ে, ইন্টেরিয়ার ডিজাইনারের অফিসে কাজ করে। স্যার, আপনারা প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনারা কি জানতে পেরেছেন স্যার? দেখুন, যেমন আমি বললাম যে আমরা এখনো শিওর নই, কিন্তু আমরা কিছু পেয়েছি।
অরবিন্দবাবু, আসলে আমরা একটা ফিমেল বডির ধড় পেয়েছি। এটার হাত, মাথা আর পা কেটে আলাদা করা হয়েছে। কিন্তু কিন্তু আপনারা এটা কি করে বলতে পারেন যে এটাই আমাদের রাধা? দেখুন, আপনি মিসিং কমপ্লেনে রাধার ব্যাপারে যে ডিটেলস দিয়েছেন সেই ডিটেলস এর সঙ্গে ম্যাচ করে। আপনি কি দেখে একবার বলতে পারবেন যে এই ধড়টা রাধার নাকি? আমি জানি এই অবস্থায় ধড়কে আইডেন্টিফাই করা খুব কষ্টকর ব্যাপার, কিন্তু ধড়ের পেটে একটা তিল রয়েছে যেটা বার্থমার্ক হতে পারে। টাটা মা। বাই দাদু, বাই দিদা। বাই। আচ্ছা মা, আমি আসছি। এসো। চলো। সঞ্জীব, রাধার ব্লাড গ্রুপ কি ছিল? স্যার এ পজিটিভ। আর স্যার এটা আমার দিদির এটা জন্মচিহ্ন ছিল। কিন্তু স্যার এটা কে করলো? দিদির মাথা কোথায়? শরীরের বাকি অংশ কোথায়? দিদা, দাদু কি বললো? মাকে পাওয়া গেছে? দিদা বলো না, দিদা বলো না, মাকে পাওয়া গেছে? হ্যাঁ হ্যাঁ, আজকে। আগামীকালের কথা একদম বলবে না আমায়। আজকেই আমায় সব ডোমেস্টিক ডেলিভারি দিতে হবে। আরে বোঝার চেষ্টা করো, মুম্বাইয়ের এখনো 16টা ডেলিভারি পেন্ডিং আমাদের। আর তারপরে শনিবারের ওই নাইজেরিয়ার এক্সপোর্ট অর্ডারটা, সেটাও তো পাঠাতে হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ডু ফাস্ট। ইয়া, ওকে। সঞ্জীব, এখনকার মতন আমরা ধরে নিচ্ছি যে ধড়টা পাওয়া গেছে সেটা তোমার দিদি রাধা হেগড়ের, কিন্তু এটা কনফার্ম করার জন্য আমাদের ডিএনএ টেস্ট করতে হবে। রাধার ফোন নাম্বার দিতে পারবেন আপনি? হোয়াট? ও মাই গড! কিন্তু এটা কি করে হতে পারে? শালিনী দেবী, ইনিশিয়াল যেসব সাইন রয়েছে, এই যেমন বয়স, পেটে তিল, যা দেখে সঞ্জীব বডি আইডেন্টিফাই করেছে, আর সেম ব্লাড গ্রুপ এ পজিটিভ, সবই ইন্ডিকেট করছে যে এই বডি রাধার হতে পারে। ও মাই গড! শালিনী দেবী, 15ই অক্টোবর রাধা অফিসে এসেছিল? ইয়েস অফ কোর্স, কিন্তু 15 তারিখ তো হাফ ডে নিয়ে নিয়েছিল। হাই শালিনী। হাই রাধা, কাম ইন। শালিনী, আমি কি আজকে হাফ ডে পেতে পারি প্লিজ? হ্যাঁ, কিন্তু এখনো তো 12:15 বাজে। আমি জানি, কিন্তু একটু পার্সোনাল কাজ এসে গেছে। আর হ্যাঁ রাধা, আমি বুঝতে পারছি, কিন্তু ওই পোদ্দার আমাকে ফোনের পর ফোন করে যাচ্ছে। ওকে ডিজাইন পাঠাওনি তুমি এখনো? সেটা তো 1 ঘন্টা আগেই মেল করে দিয়েছিলাম। একবার অ্যাপ্রুভালটা চলে এলে আমি কাজ শুরু করে দিতে পারি। ওকে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখছি। থ্যাংক ইউ। আর তার পরের দিন 16 তারিখ ও অফিসেই আসেনি। তারপর আমি ফোনের পর ফোন করে যাই ওকে। শালিনী দেবী, রাধার সাথে কি কারোর কোনো অ্যাফেয়ার চলছিল? স্যার দেখুন, রাধা আমার সঙ্গে কাজ করতো, কিন্তু আমরা একে অপরের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতাম না। রাধার হাজবেন্ড? নিতিন নাম ছিল ওর। আমার জামাইবাবু 4 বছর আগে মারা গেছেন। কি করে? টিবি। তারপর থেকে দিদি ওর আর মেয়ের দায়িত্ব একাই সামলাচ্ছিল। একটা চাকরি করতো। সঞ্জীব, কোনো পুরনো শত্রুতা ছিল? আগে এমন কিছু ঘটেছিল? মানে এমন ভয়ঙ্কর ভাবে খুন করার পেছনে কি কারণ থাকতে পারে? স্যার, আমার কোনো আন্দাজ নেই। বারবার একটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘুরছে, কেন আমার দিদি, কেন?
স্যার রাধার ফোন রেকর্ডস থেকে জানা যাচ্ছে যে 15ই অক্টোবর ও রুই নগরেই ছিল, যেখানে ওর ফোন সুইচ অফ হয়। যোশী, যে লোকটা সেলিমের অটো নিয়েছিল তাকে যদি আমরা খুনি ধরি তাহলে সে ওয়াসাইতলা থেকে অটো নিয়েছিল। স্যার ওসাই থেকে রুইনগর 15 মিনিটের হাঁটা পথ। এই রাধার সঙ্গে ওয়াসাইয়ের কি সম্পর্ক? কোনো আত্মীয় স্বজন, বন্ধু স্যার বান্ধব? ওর মা, বাবা, ভাই, মেয়ে, অফিস সব জায়গায় যোগাযোগ করেছি। সবাই বলছে যে ওসাইতে কি কারণে গিয়েছিল জানে না। সবাই তো বলছে রাধা খুব সিম্পল ছিল। এরকম তো কোথাও লেখা নেই যোশী যে যে সিম্পল থাকে সে কোনো গোপন কথা লুকিয়ে রাখে না। একটা কাজ করো, এই রাধা লাস্ট 6 মাসের কল রেকর্ড চেক করো। আর হ্যাঁ যোশী, ডিএনএ ম্যাচিং এর কি হলো? স্যার ওর বাবা মা ব্লাড স্যাম্পলিং এর জন্য গেছে, কয়েকদিন সময় লাগবে। কিন্তু তার আগে এই ওয়াসাইওয়ালা রহস্যটা উদ্ঘাটন করতে হবে। যদি দেখা গেল ডিএনএ ম্যাচ করলো না, আর এই ধরটা যদি অন্য কোনো মহিলার হয়, তাহলে আমাদের ইনভেস্টিগেশনের না মাথা থাকবে না পা। পূজা তোমাকে পছন্দ করে বিবেক, তোমার কোম্পানি ওর ভালো লাগে। পূজা ইজ এ ব্রাইট গার্ল, ব্রাইট অ্যান্ড শার্প। আজকালকার বাচ্চারা না। পূজা, তোমার ফর্মুলা একদম ঠিক, কিন্তু আমারটাও ভুল নয়। ট্রাই করে দেখো। মাই গড, আমি কিভাবে কিভাবে ঘুরে মরছিলাম খালি। এত সোজা সলিউশন এটা। আই টোল্ড ইউ। অ্যাকচুয়ালি ম্যাথসের বিউটি এটা। ম্যাথস আসলে অনেকটা মিউজিকের মতো, রিদম আর বিটের উপর চলে। কিন্তু মিউজিক কত কুল। ইউ বুঝতেই পারলাম না 4টে বছর কি করে কেটে গেল। ওই সময়টায় নিতিনের মৃত্যুর পর আমরা যেন সেই শোকটা কাটিয়েই উঠতে পারছিলাম না। ইম্পর্টেন্ট এটা যে তুমি ওই সময়টা কাটিয়ে উঠেছ। সময় থেকে বড় মূল্য আর কিছুই নেই। আমি বলতে পারবো না যে তোমাকে পেয়ে আমি কতটা খুশি বিবেক। তুমি ঠিকই বলো, সময় সবকিছু পাল্টে দেয়। ইয়েস। স্যার রাধার গত 6 মাসের ফোন রেকর্ডস, সন্দেহ করার মতো কোনো নাম্বার নেই একটা ছাড়া। আর এই নাম্বারটা স্টোরি কি? স্যার গত 6 মাসের প্রথম 4 মাসে রাধার ফোনে এই নাম্বার থাকে 44456867 এর রোজ কথা হতো, দিনে বহুবার কথা হতো, ফোন দুদিক থেকেই হতো। কিন্তু গত 2 মাসে রাধাই শুধু এই নাম্বারে ফোন করছিল। এই নাম্বার থেকে রাধার ফোনে কোনো কল আসেনি। কার এই নাম্বারটা? কোনো এক বিবেকের। বিবেকবাবু? হ্যাঁ স্যার, বিবেকবাবু আমাদের আত্মীয়, আই মিন অনেক দূর সম্পর্কের। কিন্তু স্যার ওনার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। রাধার সঙ্গে তো ছিল। গত 6 মাস ধরে দিনে 4 বার করে অনেকক্ষণ ধরে কথা হয়েছে, মেসেজ এক্সচেঞ্জ হয়েছে। খুব গভীর সংযোগ মনে হচ্ছে সঞ্জীব। কি হয়েছে? পুলিশ বলছিল যে রাধা দিদি আর বিবেকবাবুর মধ্যে কিছু একটা ছিল। বিবেক ব্যাঙ্গালোরের ওই পার্বতীর ছেলে? হ্যাঁ, ও অনেকদিন ধরেই মুম্বাইতে চাকরি করছে। আমাদের সঙ্গে তো কোনো যোগাযোগই ছিল না। রাধা দিদির সঙ্গে অনেক কথা হতো ওর, এই কথাই বলছিল ইন্সপেক্টর। ওকে স্যার, রাধার ফোন রুইনগরে সুইচ অফ হয়েছিল। এই বিবেকও ওখানেই থাকে। কি বললো ডক্টর? ওষুধ লিখে দিয়েছে। বিবেক রাও? আগে
আমাদের রুমমেটের নাম। হ্যাঁ স্যার। রাধা হেগড়েকে চেনো তো? হ্যাঁ স্যার চিনি। কি হয়েছে? মার্ডার, খুন হয়েছে। হোয়াট? কিভাবে, কবে? এক্ষুনি জানতে পারা যাবে, ভালো করে সার্চ করো। স্যার আমার ঘরের তল্লাশি কেন নিচ্ছেন স্যার? স্যার আমাকে আগে বলুন এসব কবে হয়েছে, কিভাবে হয়েছে? একটা ফোন নাম্বারের সঙ্গে লাস্ট 6 মাস ধরে রাধার বহুবার কথা হয়েছে। তারপর 15ই অক্টোবর রাধার সেলফোন এই রুইনগরে অফ হয়ে যায়। আর আমাদের গাঢ় সন্দেহ যে রাধাও সেই সময়ই অফ হয়, এখানে এই রুইনগরে, যেখানে তুমি থাকো। তো অ্যাকচুয়ালি আপনি এটা বলতে চাইছেন যে আমি রাধা? ও গড, আই ক্যান্ট বিলিভ দিস স্যার। হ্যাঁ স্যার, 15 অক্টোবর আমরা দেখা করেছিলাম। ও বাড়ি এসেছিল তোমার? হ্যাঁ, কারণ আমি খুব অসুস্থ হয়েছিলাম স্যার। তোমার খবরাখবর নিতে এসেছিল? কেন? স্যার আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, বিয়ে করারও প্ল্যান ছিল। আর আপনি এটা বলছেন যে রাধা ইজ ডেড? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না স্যার। বিবেক, তুমি আর রাধা বিয়ে করতে চলেছিলে, কিন্তু রাধার মা বাবা বা ভাই এই ব্যাপারটা কিছুই জানতো না। এমন কেন? রাধা একজন বিধবা স্যার। ও প্রথমে এটা চাইতো যে পূজা আমাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করুক আগে, অ্যাজ আ ফাদার ফিগার। তারপরও সবাইকে বলে দেবে যে আমরা দুজনে বিয়ে করতে চলেছি। হ্যাঁ, বিবেক আঙ্কেলকে তো আমি চিনি খুবই ভালোভাবে, আমাদের বাড়ি কতবার এসছে। মা পূজা, রাধা আর বিবেকের সঙ্গে কি বিয়ে হওয়ার কথা ছিল? দিদা আমি তো এটা জানি না, কিন্তু বিবেক আঙ্কেলকে আমার ভালো লাগে। আমি একটাও ফোন করিনি এর মানে স্যার? 6 মাস ধরে তোমাদের দুতরফে কথাবার্তা চলছিল, কিন্তু গত 2 মাস ধরে শুধু একতরফা। শুধু রাধাই তোমাকে ফোন করত, তুমি রাধাকে ফোন করতে না। আর গত 5 দিন ধরে রাধা নিখোঁজ, তার কোনো খোঁজ খবরই নেই। কিন্তু এই অবস্থাতেও তুমি তাকে একবারও ফোন করলে না। স্যার আমি খুব অসুস্থ ছিলাম, আর গত 5 দিন ধরে তো আমার শরীর খুব খারাপ ছিল। তা সত্ত্বেও ওই কদিন ধরে খুব কষ্টে অফিসের কাজ করেছি। এবার রাধার সঙ্গে এইসব কিছু হয়ে যাবে আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না। 2 মাস বিবেক, পুরো 2 মাসে তুমি একটাও ওকে ফোন করনি, একটাও না। স্যার আমি বিজি ছিলাম, সেলস ম্যানেজার আমি টেক্সটাইল ফার্মে, ডেলিভারির প্রেশার থাকে স্যার। এমনি নর্মাল টাইমে তো আমার দম নেওয়ার সময় থাকে না স্যার একদমই। কিন্তু প্রাণ নেওয়ার সময় পেয়ে গেছো। স্যার আমি কেন মারবো রাধাকে? আমরা একে অপরকে ভালোবাসতাম, বিয়ে করতে চলেছিলাম। স্যার আমার ভেতর যা ফিল হচ্ছে এখন, সেটা তো আপনি ভাবতেও পারবেন না স্যার। একটা ফ্যামিলি বানাতে চেয়েছিলাম স্যার, একে অপরকে কতগুলো ফোন করলাম সেটা গোনা বড় কথা নয়। উই আর ম্যাচিওর স্যার। রাধা একা পূজাকে বড় করছিল, শি ওয়াজ আ ওয়ার্কিং ওয়ামান, আর ও আমার ওয়ার্ক প্রেশারকে ভালো করেই বুঝতো স্যার। আমিও চেষ্টা করছিলাম পূজার সাথে যেন ভালো সম্পর্ক হয় আমার, সবকিছুই পারফেক্ট যাচ্ছিল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। সত্যি কথা বলবো স্যার, আমার ওই লোকটার মুখটা মনেই নেই, ঠিক করে দেখিনি স্যার, ক্ষমা করবেন। স্যার আমি দূর থেকে দেখেছিলাম, আর আমি ঠিক বলতে পারবো না উনি ছিলেন কিনা। যোশী, এই বিবেক রাওয়ের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আমাদের হাতে কোনো প্রমাণ নেই। শুধু এটুকু জানি যে ওর আর রাধার মধ্যে কোনো সম্পর্ক ছিল, যার সাক্ষী ওর মেয়ে পূজা। সে আবার খুব ছোট, ও এটা বলতে পারবে না যে বন্ধুত্ব ছিল না প্রেম ছিল, কি ছিল ওদের মধ্যে। স্যার রাধা ওর পরিবারের কাছে ব্যাপারটা লুকিয়েছিল, বিধবা মহিলা। তারপরে বিবেক ওর দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, বিবেকের রুমমেটেরও এই ব্যাপারটা জানা ছিল না। রাজেশ আর নকুলের সাথে কথা হয়েছে, কিন্তু বিবেক তো জোর গলায় বলছে যে ওদের দুজনের মধ্যে প্রেম ছিল, দুজনে বিয়ে করতে চলেছিল। যোশী, কোনো অপরাধী এমন কোনো কথা জোর দিয়ে বলবে না যাতে সন্দেহ ওর দিকে আরো তীব্র হয়। স্যার আমরা ওই বাড়িটার প্রত্যেকটা কোণা খুঁজে দেখেছি, কোথাও কিছু পেলাম না। ভেবেছিলাম যে বডিটা যদি বাড়িতে কেটে থাকে, রক্তের দাগ তো বাড়িতে নিশ্চয়ই থাকবে, বা বাড়িটায় যদি রং করাতো। তেমন কিছু করায়নি, বাড়িটাকে রং করায়নি, কোথাও রক্তের দাগও চোখে পড়েনি। কিন্তু রাধার লাস্ট লোকেশন রুইনগর ছিল, যেখানে ওর ফোন সুইচ অফ হয়, আর বিবেকও ওখানেই থাকে। কিন্তু পরিষ্কার করে তো বলছে যে 15ই অক্টোবর রাধা ওর সঙ্গে দেখা করতে এসেছিল। না তো লোকাচ্ছে না মানা করছে। যোশী, আমার সন্দেহ হচ্ছে যে এই ধরটা আদৌ রাধার তো। স্যার পেটের ওই তিলই প্রমাণ, সেম এ পজিটিভ ব্লাড গ্রুপ। একবার ওই ডিএনএ রিপোর্টটা আসলেই হলো।
রাধা, আমার কথাটা শোনো। রাধা, আমি সত্যি বলছি, আমি বিজি ছিলাম। রাধা, তুমি এটা কি করলে? সোজা আমার অফিসে চলে এলে, ওখানে সিন ক্রিয়েট করলে। তুমি একবারের জন্য ভাবলে না যে ওখানে আমার রেপুটেশনের, আমার সম্মানের কি হবে? আর আমাদের এই সম্পর্কটা, সেটার কি হবে বিবেক? বলো আমাকে, অনেস্টলি টেল মি যে তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো? আচ্ছা, তুমি অনেস্ট আনসার চাও, তাই তো? তাহলে শোনো, আমি এই সম্পর্ক আর এগিয়ে নিয়ে যেতে চাই না। কি? কেন? বিবেক, তুমি এভাবে আমাকে ইউজ করে ছুঁড়ে ফেলতে পারো না। আমি মানুষ, টিস্যু পেপার নই। বিবেক বাবু যে ডক্টরের কাছে যান, তার কম্পাউন্ডার আমাকে বলেছে এই বিবেক বাবু না একটা সময় ভীষণ অসুস্থ ছিল। হ্যাঁ, আর ওর অফিস থেকে কি খোঁজ পেলি? আর ওর অফিসের যে পিয়ন, সে আমাকে বলেছে বিবেক বাবু খুব পরিশ্রমী, এক সেকেন্ডও বসে না, শুধু কাজ কাজ। মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। মনে হচ্ছে ধরটা অন্য কারুর, কিন্তু রাধাও তো মিসিং। এই বিবেক বাবু আর রাধা লাভার ছিল না? মানে বিয়ে করতে যাচ্ছিল? হ্যাঁ, বললো তো রাধারা বিয়ে করতে চলেছিল। স্যার, বিয়ে তো এখনো হচ্ছে। কি? এই বিবেক বাবু বিয়ে করছে ডিসেম্বরে। কার সঙ্গে? বিবেক রাও ওয়েটস জয়াপ্রভু, 16ই ডিসেম্বর, বেঙ্গালুরু। আসলে বিবেক বাবুর এক আত্মীয়র থেকে আমি কার্ড পেলাম। ব্যাঙ্গালোরের জন্য প্যাকিং হচ্ছে? হ্যাঁ, মায়ের শরীর খারাপ, তাই যাচ্ছি। আচ্ছা, আধ ঘন্টার মধ্যে মার শরীর খারাপ হয়ে গেল? স্যার, আপনি সোজা সোজা বলবেন প্লিজ। আধ ঘন্টা আগে তোমার মার সঙ্গে সরাসরি আমার কথা হয়েছে। তখন তো গলা শুনে মনে হয়নি ওনার শরীর খারাপ হয়েছে। যোশী, মনে হচ্ছে আমাদেরই কোনো ভুল হয়েছে। তুমি আরেকবার ফোন লাগাও না পার্বতী রাওকে। বিবেক রাও, বড় অদ্ভুত ব্যাপার। মানে একদিক থেকে তুমি প্রশংসারই যোগ্য যে এত ভয়ানক হত্যা করার পরেও কেউ এত নর্মাল থাকতে পারে। স্যার, আপনি এসব কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, মিসেস রাওয়ের শরীর একদম ঠিক। আর উনি জানেন না যে ওনার ছেলে ওনার সাথে দেখা করার জন্য বেঙ্গালুরু আসছে। তো আমি খুনি হয়ে গেলাম? যদি আমি আমার মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য যাই, তাহলে আমি খুনি। যেমন তোমার মা জানতেন না যে আজকে ডিনার তুমি ওনার সঙ্গে করতে চলেছো, তেমন রাধাও এই কথা জানতো না যে গত 8 মাস আগে তুমি অন্য কারোর সঙ্গে এনগেজমেন্ট করে রেখেছো, আর এই ডিসেম্বরে বিয়ে করতে চলেছো। আমি এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাই না। কি? কেন? কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই না রাধা। করতে চাও না? কারণ জানার অধিকার আছে আমার। এতে কোনো রকেট সায়েন্স নেই, সবই খুব সোজা। আমার মা বাবা এগ্রি করবে না যে আমি আমার থেকে বয়সে বড় একজন বিধবাকে বিয়ে করব। কথা বলেছো তুমি ওনাদের সাথে? হ্যাঁ। না, তুমি ওনাদের সাথে কোনো কথাই বলনি। আমরা 2 বছর ধরে একসঙ্গে রয়েছি, আর আজকে হঠাৎ করে তুমি এটা বলছো? আমি কথা বলবো ওনাদের সাথে। দাও আমাকে ওনার নাম্বার। রাধা, আমার কথা শোনো। না, ওনাদের নাম্বার দাও, তোমার মায়ের নাম্বার দাও। রাধা, অফিসের মতো এখানে ড্রামা ক্রিয়েট করো না। আর আমি বলছি তো, ওদের সঙ্গে এই ব্যাপারে আমি কথা বলেছি। ওরা এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। প্লিজ বিবেক, তুমি আমাকে এইভাবে ইউজ করে ছুঁড়ে ফেলতে পারো না। আমি মানুষ, টিস্যু পেপার নই। রাধা, তুমি নিজেকে টিস্যু পেপার বলার জন্য আমার চোখে জল ভরে যাবে না। লাইফে কিছু জিনিস হঠাৎ করেই হয়। অ্যাকসেপ্ট করো, জীবনে এগো। যেভাবে তুমি এগিয়ে যাচ্ছ আর এক্সপেক্ট করছো যে আমি তোমার মিথ্যেটাকে চুপচাপ সহ্য করে নেব। আমি মিথ্যে কথা বলছি না রাধা। তাহলে জয়া কি সত্যি না মিথ্যে? কে জানে ও কোথা থেকে জানতে পেরে গেছিল আমার জয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা। জানা অবধি ঠিকই ছিল, কিন্তু ও আমার বিয়ে ভেঙে দিতে চেয়েছিল। আমি না একটা কাজ করছি। আমি সোজা জয়াকে ফোন করে বলে দিচ্ছি
যে লোকটা তোমাকে বিয়ে করতে চলেছে সে গত 2 বছর ধরে আমার সাথে রিলেশনশিপে আছে। দেখো 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 রাধা, এমন কিচ্ছু করো না প্লিজ। আমাদের মধ্যে যা কিছু ছিল ভালো ছিল, সুন্দর ছিল, ওটাকে নষ্ট করো না প্লিজ। সুন্দর তোমার জন্য ছিল বিবেক, আর সুন্দর ততক্ষণ ছিল যতক্ষণ তুমি আমাকে ইউজ করছিলে, আমার ইমোশনের সঙ্গে খেলা করছিলে, এমনকি আমার মেয়ে পূজার ইমোশনের সাথেও খেলেছো তুমি। দেখো রাধা প্লিজ, মাঝখানে পূজাকে এনো না। পূজার সঙ্গে আমার বন্ধুত্ব আসল। আর আমার সঙ্গে যে সম্পর্ক ছিল সেটা নকল ছিল। কেন করলে এমন বিবেক? আমার মধ্যে কি কম আছে যে তুমি আমাকে বিয়ে করবে বলে অন্য কারোর সাথে বিয়ে করছো? আমাকে ফিরিয়ে দিচ্ছ বিবেক। না না, এমন ব্যাপার না, আমার কথা বিশ্বাস করো। ভালো তো শুধু আমি তোমাকেই বাসি, তোমার সাথে আমার আগের মতোই সম্পর্ক থাকবে। ইনফ্যাক্ট তোমরা দুজন তো আমার জীবনেরই অংশ। আমাদের জীবনের অংশ বানিও না বিবেক, আমাদের জীবন বানাও তোমার, যেমন তুমি আমাদের জীবন। আমাদের ছেড়ে যেও না বিবেক, যেও না আমাদের ছেড়ে। নিতিনের চলে যাওয়ার পর আমি তো মরেই গেছিলাম, তুমি আমাকে বাঁচিয়েছিলে। এখন আমাকে মেরে ফেলো না বিবেক, ছেড়ে যেও না আমার। কখনোই ছাড়বো না তোমাকে, কখনো না। আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। এবার এবার তুমি কাঁদা বন্ধ করো, একেবারে বন্ধ। আর একটা ভালোবেসে হাসো। আচ্ছা একটা কাজ করো, আমার জন্য গিজার অন করে দাও। জ্বরটা ছেড়ে যাচ্ছে, একটু ফ্রেশ হয়ে যাই, তারপর বাইরে ঘুরতে যাব। সত্যি? তুমি বাথরুমে বসে রাধাকে টুকরো টুকরো করে ফেললে? হ্যাঁ স্যার। মাথা, হাত আর পা কোথায় ফেলেছো? এখানেই কাছে। নিয়ে চলো আমাদের। কিন্তু কেন? ও এরকম কেন করলো? বিবেক রাধাকে বিয়ে করতে চায়নি। রাধা ওকে হুমকি দিয়েছিল যে সব কথা ফাঁস করে দেবে বিবেকের হবু বউয়ের কাছে। তো ও দিদিকে মেরে ফেললো, ওকে টুকরো করে ফেললো। মাথার পা আমরা উদ্ধার করেছি, খুবই ডিকম্পোস্ট হয়ে গেছে, হাতটা পা এখনো বাকি। রাধার পরিবারের লোকেরা গভীর শক পায়, আর বিবেকের বন্ধু নকুল আর রাজেশও। ওরা বুঝতেই পারছে না যে খুনের সন্ধ্যা, রাত, পরের দিন, তারপরের সব দিন আর সব রাত ওদের বিবেকের সম্পর্কে কিছুই অসামঞ্জস্য মনে হয়নি। উদ্ধার হওয়া মাথা, দেহ আর পায়ের ডিএনএ রাধার পেরেন্টসের ডিএনএর সঙ্গে ম্যাচ করে গিয়েছে। ওই বডি পার্টস রাধা হেগড়েরই ছিল। এত ভয়ঙ্কর ভাবে একটা মার্ডার করার পরবর্তী সময়েও বিবেক তার জীবন নর্মাল ভাবেই কাটাতে শুরু করে, মন দিয়েই কাজ করতে থাকে।
যেন কিছুই হয়নি। রাধা তার জীবনে ঘটতে থাকা এই প্রতারণা আর ইমোশনাল টানাপোড়েনকে নিজের ভিতরেই চেপে রেখে দেয়। আর সমাধান হিসাবে সে বিবেককে হুমকি দেয় যে সামনে যে বিয়ে হওয়ার কথা আছে তা ও ভেঙে দেবে যদি বিবেক ওদের সম্পর্ককে বরবাদ করে, যার ফলস্বরূপ বিবেক ওকে প্রাণে মেরে ফেলল। রাধা আর বিবেকের এই অশান্তি শুধুমাত্র ওদের মধ্যেই সীমিত ছিল, এমনকি ওদের সবচেয়ে কাছের লোকেরাও এই বিষয়ে কিচ্ছু জানত না। আর হয়তো এই খুন সম্পর্কেও গোটা দুনিয়া অন্ধকারই থেকে যেত। কিন্তু ক্রাইম নেভার পেজ, আর পারফেক্ট ক্রাইম সে তো কখনো হতেই পারে না। রাধার পরিবারের লোকেরা যদি এই সম্পর্কের বিষয়ে জানতো তাহলে হয়তো হস্তক্ষেপ করতে পারত। তারা রাধাকে বোঝাতে পারত যে বিবেকের সঙ্গে এই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই নেই, যখন বিবেকই সত্যি গভীর সম্পর্ক চায় না। এইভাবে আবেগের বশে ভারসাম্যহীন হয়ে বিবেককে হুমকি দেওয়া রাধার জন্য প্রাণঘাতী হয়ে দাঁড়ালো। বিবেক যেটা করেছিল সেটা ভয়ঙ্কর ছিল, একটা ভারসাম্যহীন মস্তিষ্কের কাজ ছিল। নিজের অ্যাফেয়ারের রহস্য তার পেরেন্টস, হবু স্ত্রী আর বন্ধুদের কাছ থেকে লুকিয়ে রাখার প্রচেষ্টায় বিবেক রাধার লাশ বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে হেঁটে চলে যেতে চেয়েছিল। কিন্তু ভারসাম্যহীনতা আরো গভীর হয়ে যায়, আর তার বিচ্ছিন্ন ভেঙে পড়া মস্তিষ্ক রাধার শরীরটাকে টুকরো টুকরো করে দেয়। মানসিক ভারসাম্যহীনতার এই সমস্যা মুমূর্ষ সময়ও ঠিক করা যেত যদি রাধা নিজের এই সম্পর্কের বিষয়ে তার বন্ধু, তার মা বা কোনো ঘনিষ্ঠ কারোর সঙ্গে কথা বলতো। তাহলে একটি মেয়েকে তার মাকে হারানোর প্রয়োজন হতো না, একটা পরিবার তাদের মেয়েকে হারাতো না। এবার আমি অনুপ সোনি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে আর জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ।